বাঁধন রূপের অধিকারী পর্ব ২। কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়দিনই কোনো কিছুই স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এক বিশাল দেয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না। সে যতটুক পারে তার বাবার কাছ থেকে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদৃষ্ট শহরে তৈরি করে নিজের সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলেই রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাধরি খেলছিল। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল, আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্তি হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্য সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশ ঘুরতে লাগলো, আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশে দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়ে বলল, কি হচ্ছে কি সব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকি আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আমি আজ ধরেই ছাড়বো, দেখিও তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় ধর, দেখি কেমনে পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপা জোরে ধাক্কা খেল। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তেই রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়ল, আর চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্প্রভাবে পাশ থেকে বই তুলে নিয়ে নির্দয়ী সরে পড়ল, ইচ্ছে হয়েছে তাই মারছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে? আকাশ ক্ষোভ নিয়ে বলল, ও তোর ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঠিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলেই আমার পিত্তি জ্বলে ওঠে আর ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনেই বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে রূপার চোখে উষ্ণ তাপ দিচ্ছে, যাতে ব্যথাটা একটু উপমশ হয়। আহসানের উদ্দেশ্য আকাশ সবটুকু খুলে বলল, চাচ্চু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছনে ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে কটকট করে নামছে বাঁধন, তার দু চোখে এখনো অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সদরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভ্রু কুঁচকে বাবার দিকে তাকে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, ওসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা, দেখেছো ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে? আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ও। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছে ও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে এগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কনুইয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিঃশব্দ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে থেকে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছেই তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন জোরে নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপাকাঁপি হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশে ভেঙে গেছে, আর মাঝখানের কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল, তার দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাচের উপর। তার মুখ দিয়ে শুধু একটাই হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপা সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেটের চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে সে তার দুটো হাত পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবে বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতরে তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটার এক নিমিষেই ধুলে মিশিয়ে দিল। এই চিন্তাটা আর কিশোর মনে দানবের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করলো রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদ পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আহ মা! আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপালে চিরে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাস গুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর ঢেউ ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ার উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলেজার টুকরো মেয়ের শরীর রক্তাক্ত অবস্থায় নিথর দিয়ে পড়ে থাকতে দেখে রজনী পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথায় নিজের ঘরে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ! সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, ও মা, মা একবার চোখ খোল। রজনীর সেই বুক ফোটা আর্তনাদ বাড়ির প্রতিটি কোণে কেঁপে উঠল। সেই চিৎকারের শুনে বাড়ির সবাই অতলন্দ হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকে রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণেই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের উপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাঁধনেরই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে জাপটে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা হাঁটালি? আজ তোর আমি পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতিতে দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের মেয়ের যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। আর এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন।
অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রোমানের ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশের ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে, এখন নিজের আদরের নাতিকে জেল হাজতে থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে, তা হাজী রহমান ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাপা কাপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোন, আজকে রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগে আমি দেব। হাজী রহমান বুঝতে পেরেছেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাদনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশ দিয়ে দিবে। যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছু পা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেদিনের পরের দিনে সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাদনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাদনের জেদ আর অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতরে অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাদনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগেভাগেই তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাদনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যায়। উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্ব একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণার সঙ্গী করে বাদন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহ সে বড় হয়েছে, সেই সবকিছু আজ তার কাছে বিষাদময়। যার সময় তার চোখে জল ছিল না, কিন্তু কেবল এক কঠিন সংকল্প। মায়ের সেই স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে।